will appear as the longest. When there is a relative motion between the object and the observer, the length will be appear to be contracted. এই যে জিনিসটাকে আমরা লেন্থ কন্ট্রাকশন হিসাবে ডিসকাস করে এসেছি। এরপর আরেকটা টপিক ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ এগেন কনসিকুয়েন্স অফ লোরেন্টজ ট্রান্সফরমেশন। এ মুভিং ক্লক রানস স্লো। কোনো একটা টাইম ইন্টারভ্যাল, জাস্ট একটা টাইম ইন্টারভ্যালকে আমরা যদি মেজার করি, বা কোনো একটা টাইম ইন্টারভ্যালকে যদি মেজার করা হয় with respect to a frame or with respect to an observer who is at rest, তাহলে সেই ইন্টারভ্যালটা will appear as the shortest. On the other hand, if there is a motion, তাহলে কিন্তু এই ইন্টারভ্যালটা লার্জ হিসাবে অ্যাপিয়ার করবে। হ্যাঁ, একটা টাইম ইন্টারভ্যালকে যদি রেস্টে মেজার করা হয়, রেস্ট অবস্থায় যদি মেজার করা হয়, তাহলে সেটা শর্টেস্ট হিসাবে অ্যাপিয়ার করবে। আর যখন একটা মোশন রয়েছে, মুভিং অবস্থায় যদি একটা ইন্টারভ্যালকে মেজার করা হয়, তাহলে সেই ইন্টারভ্যালটা লঙ্গার হিসাবে অ্যাপিয়ার করবে। এটা কি আমরা ডিসকাস করেছিলাম যে এ মুভিং ক্লক রানস স্লো। এরপর সাইমালটেনিটি অফ ইভেন্ট বা অর্ডার অফ ইভেন্টস, এইটাকে ডিসকাস করা হয়েছে। আমরা দেখেছিলাম যে কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে দুটো ইভেন্টস সাইমালটেনিয়াসলি অকার করতে পারে। কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে দুটো ইভেন্ট একই সাথে অকার করতে পারে, বাট উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফ্রেম অফ রেফারেন্স দিজ ইভেন্টস উইল নট অকার সাইমালটেনিয়াসলি। সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো একটা ইনার্শিয়াল ফ্রেমে এই দুটো ইভেন্ট সাইমালটেনিয়াসলি অকার করবে না, অর্থাৎ অর্ডার অফ দি ইভেন্টস উইল বি চেঞ্জড। এটা ডিপেন্ড করবে যে ইভেন্ট দুটো কোন পজিশনে হয়েছে তার উপরে। এইগুলো ডিসকাস করা হয়েছে। আর তারপরে আমরা রিলেটিভিস্টিক ভেলোসিটি এডিশন থিওরেমটা নিয়ে ডিসকাস করেছিলাম, যে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি আমরা যদি দুটো ডিফারেন্ট ফ্রেম থেকে দেখি, যে দুটো ফ্রেমের মধ্যে একটা ইউনিফর্ম রিলেটিভ ভেলোসিটি আছে, তাহলে সেই দুটো ফ্রেমের রেসপেক্টে ভেলোসিটিগুলো কিভাবে রিলেটেড হবে। আমরা দেখেছিলাম যে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি ইউ প্রাইম, এস ফ্রেমের রেসপেক্টে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি হচ্ছে ইউ, আর এই দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা ভি। তাহলে ইউ ইকাল টু ইউ প্রাইম প্লাস ভি বাই 1 প্লাস ইউ প্রাইম ভি বাই সি স্কোয়ার। হ্যাঁ, এরকমভাবে আমরা রিলেটিভিস্টিক ভেলোসিটি এডিশন থিওরেমটা ডিসকাস করেছিলাম। আরও একটা জিনিস আমরা ডিসকাস করেছি যে আমরা যে জিনিসগুলোর সাথে পরিচিত, আই মিন when I am talking in the context of velocity addition theorem, we are conversant, we are more familiar with Newtonian mechanics, we are familiar with Newtonian relative velocity, হ্যাঁ, যেটা কিনা তোমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে ডিসকাস করা যায়। তো দেখেছি যে যদি ভিটা সি এর থেকে অনেক ছোট হয়, বা তোমার অবজেক্টের ভেলোসিটিটা যদি সি এর থেকে অনেক ছোট হয়, ইন আইদার কেস ইউটা মাচ স্মলার দেন সি, ভিটা মাচ স্মলার দেন সি যদি হয়, তাহলে ইউ ইকাল টু ইউ প্রাইম প্লাস ভি, যেটা আমাদের কনভেনশনাল, যেটার সাথে আমরা মোর ফ্যামিলিয়ার যে ভেলোসিটি এডিশন থিওরেমটার সাথে, সেটার সাথে ম্যাচ করে। ইনফ্যাক্ট আমরা লোরেন্টজ ট্রান্সফরমেশন পড়ার সময়ও ডিসকাস করেছিলাম যে লোরেন্টজ ট্রান্সফরমেশন রিডিউসেস টু Galilean transformation when the velocity v is much smaller as compared to c. এইগুলো মোটামুটিভাবে ডিসকাস করা হয়েছে আর কি। এখানে রিলেটিভিটির ওপর, এটা তো বেসিক্যালি একটা প্রবলেম ওরিয়েন্টেড টপিক, এখানে যতদূর পড়া হয়েছে এর ওপর বেস করে প্রচুর প্রবলেমস করা যায়। যেমন একদম প্রথম থেকে যদি আমরা বলি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, তার কনসিকুয়েন্সগুলো। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে দেখেছিলাম যে নিউটনিয়ান মেকানিক্স, নিউটনস লজ অফ মোশন, এইটা ইনভ্যারিয়েন্ট থাকে। সেইটা একটা প্রবলেম হিসাবেই বলা যেতে পারে যে Newton's laws of motion remains invariant under Galilean transformation, এইটা দেখানো যেতে পারে। তারপর এটা দেখানো যেতে পারে যে ম্যাক্সওয়েলস ওয়েভ ইকুয়েশনস does not remain invariant under Galilean transformation, এটা একটা প্রবলেম হিসাবে নিতে পারো।
এই দুটো প্রবলেম দেখানো গেল। তারপর আমরা মাইকেলসন ইন্টারফেরোমিটার, মাইকেলসন মডেল এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাস করেছি। সেখানে অনেক রকমভাবে প্রবলেমগুলোকে সাজানো যায়। মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টে আমরা যদি এই লেন্থ কন্ট্রাকশনের আইডিয়াটা এক্সপ্লোর করি, অবজেক্টটা যে তোমার হরাইজেন্টাল ডিরেকশনে যে লেন্থটা যাচ্ছে, ইম1 মিরারে যে পাথটা ট্রাভার্সড হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ, এই পাথটা যদি কন্ট্রাক্টেড পাথ হয় তাহলে আমরা নো ফ্রিঞ্জ শিফট এই আইডিয়াটাকে এক্সপ্লেন করতে পারবো। এইটাকে একটা প্রবলেম হিসাবে দেখানো যায়। ফিজিউস এক্সপেরিমেন্ট একটা টপিক রয়েছে, সেটা সিলেবাসে নেই বলে আমার বলা হয়নি, যেটা বেসিক্যালি ইথার ড্র্যাগ হাইপোথিসিসকে এস্টাবলিশ করার চেষ্টা করে। সেইটা দিয়েও মাইকেলসন মডেলের নাল এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে এক্সপ্লেন করা যায়। এইগুলো এক একটা প্রবলেম হিসাবে নিতে পারো আর কি। তারপরে আমরা লোরেন্স ট্রান্সফরমেশন এসেছি। সেই লোরেন্স ট্রান্সফরমেশনে এসে দেখানো যায় যে হাউ দি ম্যাক্সওয়েলস ওয়েভ ইকুয়েশনস রিমেন ইনভেরিয়েন্ট আন্ডার সাচ ট্রান্সফরমেশন। হ্যাঁ, লোরেন্স ট্রান্সফরমেশনটা কিভাবে ম্যাক্সওয়েলস ওয়েভ ইকুয়েশনকে ইনভেরিয়েন্ট রাখে সেইটা দেখানো যায়। তারও পরবর্তীকালে যেগুলো আমরা পড়লাম লোরেন্স ট্রান্সফরমেশনের কনসিকুয়েন্সেস হিসাবে, লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, সাইমালটেনিটি অফ ইভেন্টস বা অর্ডার অফ ইভেন্টস, তারপর রিলেটিভিস্টিক ভেলোসিটি অ্যাডিশন থিওরেম, এইগুলোর ওপর বেস করে প্রচুর প্রবলেম করা যায়। এই বইটা আমি তোমাদের সাজেস্ট করেছিলাম পার্টিকুলারলি প্রবলেমগুলো দেখার জন্য। বইটা হচ্ছে তোমার সোয়াম সিরিজের বই। তোমরা কয়েকজন তো দেখেছো বললে, বাকি যারা দেখোনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। এই বইটা হচ্ছে এইটা, থিওরি অ্যান্ড প্রবলেমস অফ মডার্ন ফিজিক্স, সেকেন্ড এডিশন। ফরচুনেটলি এটা অনলাইনে পিডিএফ ফর্মেই পেয়ে যাবে, কেনার দরকার নেই। বইটা এমনিতে খুব কস্টলি। তোমাদের যদিও প্রচুর টপিকস এই বইটার মধ্যে রয়েছে, এই বইটা দেখতে পারো আর কি। আমি কয়েকটা প্রবলেম আজকে ডিসকাস করব, যেগুলো বেসিক্যালি তোমার ওই আগের দিনের ক্লাসটার উপর ভিত্তি করে আর কি। লেন্থ কন্ট্রাকশন যেটা ডিসকাস করা হয়েছিল সেই ফর্মুলাটা মনে করতে পারছো। আমরা দেখিয়েছিলাম যে L ইকাল টু L0 রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমরা ডিফাইন করেছিলাম, মনে করতে পারছো, যে এই যে এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম, এইটাকে আমি রেস্ট লেন্থ বলেছিলাম। কোন একটা অবজেক্ট এস ফ্রেমে আছে, এস প্রাইম, কোন একটা অবজেক্ট এস প্রাইম ফ্রেমে রেস্টে আছে। হ্যাঁ, তাহলে আমি তার দুটো এন্ডকে মেজার করছি অ্যাজ এক্স বি প্রাইম আর এক্স এ প্রাইম। তো এই দুটো এন্ড আমি যদি এস প্রাইম ফ্রেমে থেকে মেজার করি, কখন মেজার করছি তার উপরে ডিপেন্ড করে না। যখনই মেজার করি না কেন আমার এই ডিফারেন্সটা একই রকম হবে। এই ডিফারেন্সটা কি আমি রেস্ট লেন্থ হিসাবে বলছি। এখন এই দুটো জিনিসকে যদি আমরা এস ফ্রেমের রেসপেক্টে মেজার করি তাহলে কি হবে, এই দুটো জিনিসকে যদি আমরা এস ফ্রেমের রেসপেক্টে মেজার করি, তাহলে এই এক্স বি প্রাইম বা এক্স এ প্রাইম এইগুলোকে রিড করব রেসপেক্টিভলি এক্স বি অ্যান্ড এক্স এ। এখন এক্স বি এক্স এ এটা ডিপেন্ড করবে এক্স বি প্রাইম এক্স এ প্রাইম কত তার উপর, এর পাশাপাশি কখন মেজারমেন্টটা নেওয়া হয়েছে তার উপর। হ্যাঁ, আবার বলছি, এক্স বি বা এক্স এ এইগুলো হচ্ছে মেজার্ড পজিশন অফ দি এন্ডস অফ দি রড। এখন এই এক্স বি প্রাইমের ওপরেই শুধু ডিপেন্ড করে তাই নয়, এর পাশাপাশি কখন মেজার করছি তার উপরেও ডিপেন্ড করে। ঠিক একইভাবে এক্স এ এইটা এক্স এ প্রাইমের ওপর যেমন ডিপেন্ড করে, তেমনি কখন আমরা মেজার করছি তার উপরেও ডিপেন্ড করে। আমরা ওই লোরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে দেখেছিলাম যে এই ডিফারেন্সটা এটার সাথে সমান। এখন এস ফ্রেমে আমরা এক্স বি মাইনাস এক্স এ এইটাকে তখনই লেন্থ বলবো, এস ফ্রেমের রেসপেক্টে লেন্থ আমরা তখনই বলবো এক্স বি মাইনাস এক্স এ এই কোয়ান্টিটিটাকে, যদি টিবি আর টি এ একই রকম হয়। অর্থাৎ কোনো একটা অবজেক্টের লেন্থকে যদি মেজার করতে হয়, when the object is in motion relative to the observer, I have to take the measurement of the ends simultaneously. হ্যাঁ, দুটো এন্ডের পজিশনকে আমাকে সাইমালটেনিয়াসলি নিতে হবে। That's why xb minus xa at tb equals to ta defines the measured length with respect to s frame, which I denote it by L. Thus we see L equal to L0 into root over of 1 minus v square by c square. This is what is known as length contraction, or sometimes it is called Lorentz Fitzgerald contraction. তো এই আইডিয়াটার উপর বেস করে একটা প্রবলেম দেখো 4.3 বলা আছে। এমনিতে প্রবলেমগুলো তো খুব সহজ। এই রকম ধরনের যদি কোনো প্রবলেম থাকে, সে হাউ ফাস্ট ডাজ এ রকেট শিপ have to go for its length to be contracted 99% of its rest length.
হ্যাঁ, এখান থেকে তাহলে বুঝতে পারছি এটা খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, ফর্মুলায় বসিয়ে দিলেই হবে আর কি। কত ফাস্ট একটা রকেটকে মুভ করতে হবে, অর্থাৎ অবজারভারের রেসপেক্টে রকেটের ভেলোসিটিটা কত হতে হবে যাতে করে এর লেন্থটা রেস্ট লেন্থের 99% এ করে যায় আর কি, কন্ট্রাক্ট করে 99% হয়ে যায়। অর্থাৎ L/L0, L/L0 এটা কত 0.99, সেইটাকে √1 - v²/c² এটার সাথে সমান করে দাও, দিয়ে ভিটাকে ক্যালকুলেট করো, দেখো যদি ভিটা 0.141c হয় তাহলে লেন্থটা উইল বি কন্ট্রাক্টেড টু 99%, অর্থাৎ 1% কন্ট্রাকশন হবে, L-L0/L0 এইটা 1% হবে। তো এটা খুব সিম্পল একটা প্রবলেম। হ্যাঁ, একটু একটু ডিফারেন্ট একটা প্রবলেম দেখো এখানে দেওয়া রয়েছে, একটা মিটার স্টিক। হোয়াট ইজ এ মিটার স্টিক? ইউ সি এ স্টিক হ্যাভিং ইটস লেন্থ 1 মিটার। আমরা তো এখানে লেন্থ বলতে আমাকে পরিষ্কার করে বলতে হবে যে এই লেন্থটা মুভিং অবস্থায় কি এটা রেস্ট অবস্থায়। একটা মিটার স্টিক বলছি মানে at rest এর লেন্থটা 1 মিটার। এ মিটার স্টিক মিন্স এ স্টিক হ্যাভিং ইটস লেন্থ 1 মিটার when it is at rest. So that makes an angle 30 degree with respect to x prime axis of O prime. যে মুভিং ফ্রেমটা এস প্রাইম ফ্রেমের এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে হোয়াট মাস্ট বি দি ভ্যালু অফ ভি ইফ the meter stick makes an angle 45 degree with respect to x axis of O? তো যেটা এস ফ্রেম, হ্যাঁ, এস ফ্রেমের রেসপেক্টে মিটার স্টিকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। হ্যাঁ, তাহলে মিটার স্টিকটার ভেলোসিটি বা মিটার স্টিকটা যে ফ্রেমে রেস্টে আছে এস প্রাইম ফ্রেম, তার ভেলোসিটিটা কত এটা বের করতে হবে। করে ফেলাটা খুব সহজ, আমরা বেসিক্যালি লেন্থটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেব। হ্যাঁ, লেন্থটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেব। ধরে নেওয়া যাক যে প্রাইম ফ্রেমে ভ্যালুগুলো এইরকম। প্রাইম ফ্রেমে এস প্রাইম ফ্রেমে যেখানে কিনা এটা রেস্টে আছে, প্রাইম ফ্রেম যেখানে এটা রেস্টে আছে সেই রেস্ট ফ্রেমে তার লেন্থটা হচ্ছে এল প্রাইম হুইচ ইজ 1 মিটার। এই এল প্রাইমটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, একটা হচ্ছে এল এক্স প্রাইম আর আরেকটা হচ্ছে এল ওয়াই প্রাইম। তাহলে এল ওয়াই প্রাইমটা আমি কত বলবো? এল প্রাইম ইন্টু সাইন থিটা প্রাইম। একটা সিম্পল ছবি আঁকো, একটা সিম্পল ফিগার ড্র করো। এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে মিটার স্টিকটার যে লেন্থটা সেটাকে যদি এল প্রাইম দিয়ে ডিনোট করি, সেটা যদি থিটা প্রাইম অ্যাঙ্গেল করে থাকে তাহলে এল এক্স প্রাইমটাকে কত বলবো? এল এক্স প্রাইমটাকে বলবো এল প্রাইম কস থিটা প্রাইম, আর এল ওয়াই প্রাইমটাকে বলবো এল প্রাইম সাইন থিটা প্রাইম। ইউ সি থিটা প্রাইম ইকালস টু 30 ডিগ্রি, এল প্রাইম ইকালস টু 1 মিটার। Thus you calculate L prime to be 0.5 meter, এল ওয়াই প্রাইম ইকাল টু 0.5 মিটার আর এল এক্স প্রাইম ইকালস টু 0.87 মিটার। হয়েছে? এখন যদি আমরা এই এল এক্স প্রাইম আর এল ওয়াই প্রাইমকে এস ফ্রেম থেকে মাপতাম তাহলে কি হতো? খেয়াল করে দেখো, এস ফ্রেম থেকে যদি মাপি, আমরা আগেই ডিসকাস করেছি যে ওয়াই কোঅর্ডিনেটের কোনো চেঞ্জ হবে না, তাহলে রডটার লেন্থটা তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর একই রকম থাকবে। এল ওয়াই প্রাইম আমরা যা পেয়েছিলাম এল ওয়াইটাই তাই, এল ওয়াইটাও তাই হবে, অর্থাৎ এল ওয়াই ইকালস টু এল ওয়াই প্রাইম ইকাল টু 0.5 মিটার। অন দি আদার হ্যান্ড আমি যদি এল এক্স ক্যালকুলেট করতে চাই, এল এক্স ক্যালকুলেট করতে গেলে আমাকে এখানে কিন্তু ওই মোশনের কথাটা কনসিডার করতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর লেন্থটা কন্ট্রাক্টেড হিসাবে অ্যাপিয়ার করবে। কন্ট্রাকশন ফর্মুলাটা ইউজ করে দাও, এল এক্স প্রাইম ইন্টু √v² - c²। এই ভিটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে, সেই ভিটাকে আমি রেখে দিলাম। এল এক্স প্রাইম তো আমি জানি, সেইটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এল এক্স ভ্যালুটা পেয়ে গেলাম। এবার তাহলে এস ফ্রেম থেকে যদি দেখি, এস ফ্রেম থেকে দেখবো যে রডটার লেন্থের এক্স কম্পোনেন্টটা এল এক্স, ওয়াই কম্পোনেন্টটা এল ওয়াই। এখন রডটা এস ফ্রেমে যদি এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে এটা খুব সিম্পল, ট্যান থিটা সমান এল ওয়াই বাই এল এক্স। একটা এগেন ফিগার ড্র করে ফেলো। এক্স কোঅর্ডিনেটে তোমার লেন্থটার কম্পোনেন্ট হচ্ছে এল এক্স আর এল ওয়াই, আর রডটা এলটা থিটা অ্যাঙ্গেল করে আছে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। তো ট্যান থিটা নিয়ে দেখো কি পাবে? এল ওয়াই বাই এল এক্স, এল ওয়াই বাই এল এক্স। এবার বলা আছে যে ওয়াই অ্যাক্সিস এই এস ফ্রেমে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে এল ওয়াই সমান এল এক্স, এল ওয়াই সমান এল এক্স, এল ওয়াই সমান এল এক্স। এই কথার অর্থ এইখানে যে ভ্যালুটা পাচ্ছ এই পয়েন্ট দিস, এইটা ইকাল টু 0.5 মিটার। একটা ইকুয়েশন পেয়ে গেছো, এখান থেকে ভিটাকে সলভ করো, দেখতে পাবে ভি ভ্যালুটা হচ্ছে 0.816 সি। অর্থাৎ মিটার স্টিকটা যদি তোমার এইরকম একটা ভেলোসিটি নিয়ে মুভ করতো তাহলে এস ফ্রেম থেকে দেখলে আমরা দেখতাম যে রডটা তোমার
সাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। বলতে পারবে যে হোয়াট উইল বি দি লেন্থ অফ দি রড ইন দিস কেস? রডের লেন্থটা যদি আমরা মেজার করি, রডের টোটাল লেন্থটা যদি আমরা মেজার করি এস ফ্রেম থেকে, তাহলে কত পাবো? কি করে ক্যালকুলেট করতে পারি? এস ফ্রেমে কম্পোনেন্ট গুলো কত? এলওয়াই আর এলএক্স, তো তাহলে লেন্থটা কত হবে? √অফ এলওয়াই স্কোয়ার প্লাস এলএক্স স্কোয়ার। এস ফ্রেম থেকে যদি আমি রডের লেন্থটাকে মেজার করি, সেইটা তাহলে কত হবে? √অফ এলওয়াই স্কোয়ার প্লাস এলএক্স স্কোয়ার। এরকম ভাবে তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। এছাড়াও তুমি অন্যভাবেও ক্যালকুলেট করতে পারো, এখানে সেইটা বলে দেওয়া রয়েছে পরের প্রবলেমটাতে। ইনফ্যাক্ট সাইন 45 ডিগ্রি কথার অর্থ হচ্ছে এলওয়াই বাই এল, তাহলে এল ইকাল টু এলওয়াই বাই সাইন 45 ডিগ্রি। এরকম ভাবে তাহলে আমরা লেন্থটা কত এইটাকে বের করে ফেলতে পারি। ঠিক আছে, এইটা লেন্থ কন্ট্রাকশনের উপর বেস করে একটা রিপ্রেজেন্টেটিভ প্রবলেম আর কি, ডেমনস্ট্রেটিভ প্রবলেম। হ্যাঁ, বাকিগুলো তোমরা অন্য বইটাই থেকে দেখো আর কি। এই বইতেও রয়েছে, এই বইয়ের এক্সারসাইজেও বেশ কিছু করে দেওয়া রয়েছে তোমাদের করার জন্য, সেইগুলো থেকে দেখতে পারো। হ্যাঁ, এরপর টাইম ডাইলেশন, এই আইডিয়াটার উপর বেস করে আরেকটা প্রবলেম। এখানেও তো আমরা আগের দিনকে ডিসকাস করেছিলাম লোরেন্স ট্রান্সফরমেশন থেকে, যে একটা টাইম ইন্টারভ্যালকে আমরা মেজার করছি। হ্যাঁ, একটা টাইম ইন্টারভ্যালকে একটা ক্লক দিয়ে মেজার করছি। যদি এই ক্লকটা আমার রেসপেক্টে, অবজারভারের রেসপেক্টে রেস্টে থাকে, আমি একটা টাইম ইন্টারভ্যালকে মেজার করছি অ্যাজ হোয়াট আই সে, কিভাবে মেজার করছি? সাম ΔT0। ΔT0 দিয়ে আমি একটা টাইম ইন্টারভ্যালকে মেজার করছি। ΔT0টা হচ্ছে টাইম ইন্টারভ্যাল অ্যাজ মেজার্ড উইথ রেসপেক্ট টু with respect to a stationary frame, স্টেশনারি অবজারভার বলতে পারি আর কি। ক্লক আর অবজারভারের মধ্যে যদি কোনো রকম রিলেটিভ মোশন না থাকে, তাহলে একটা টাইম ইন্টারভ্যালকে ΔT0 হিসাবে মেজার করি, যেটাকে আমি রেস্ট ইন্টারভ্যাল বলে ডিফাইন করছি আর কি। হ্যাঁ, এবার এই একই ইন্টারভ্যালকে যদি অন্য একটা অবজারভার মেজার করতো, যেখানে তোমার এই ক্লক আর অবজারভারের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি ভি এক্সিস্ট করে, হি উড মেজার এ ডিফারেন্ট ইন্টারভ্যাল। হ্যাঁ, দ্যাট ইন্টারভ্যাল উড অ্যাপিয়ার অ্যাজ ΔT প্রাইম and that is equal to ΔT0 by √1 minus v square by c square। এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারি, কাজে লাগিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করা যেতে পারে। দেখো এখানে আরেকটা প্রবলেম ডিসকাস করা যায় এই টপিকটার উপর বেস করে। ধরো এইরকম একটা কেস বলা আছে আর কি, যে পায়ন বেসিক্যালি একটা এলিমেন্টারি পার্টিকেল। এরকম একটা এলিমেন্টারি পার্টিকেলের হাফ লাইফটা ইজ 1.8 × 10⁻⁸ সেকেন্ড, 18 ন্যানোসেকেন্ড। হ্যাঁ, পায়নের যে হাফ লাইফ সেইটা বলে দেওয়া রয়েছে 18 ন্যানোসেকেন্ড। তো একটা পায়ন বিম একটা অ্যাক্সিলারেটর থেকে বেরোলো উইথ সাম স্পিড 0.8c। হ্যাঁ, 0.8c স্পিড নিয়ে কোনো একটা অ্যাক্সিলারেটর থেকে একটা পায়ন বিম বেরোলো। ক্লাসিক্যালি হোয়াট ইজ এক্সপেক্টেড ডিস্টেন্স ওভার হুইচ হাফ অফ দি পায়নস শুড ডিকে? হাফ লাইফ এই কথাটার অর্থ তো জানোই, যে এটা হচ্ছে টাইম, যে টাইম পরে হাফ অফ দি এলিমেন্ট, হাফ অফ দি স্পিসিস উইল সার্ভাইভ, বাকিগুলো ডিকে করে যাচ্ছে। তাহলে ক্লাসিক্যালি যদি আমরা প্রবলেমটাকে দেখি, তাহলে কত দূর গিয়ে পায়ন বিমটার ইন্টেন্সিটি হাফ হয়ে যাবে? পায়ন বিমটার ইন্টেন্সিটি হাফ হবে এমন একটা ডিস্টেন্সে, ক্লাসিক্যালি যদি ক্যালকুলেট করা হয়, সেটা কি হবে? সিম্পলি এই ভেলোসিটি নিয়ে 0.8c ভেলোসিটি নিয়ে পায়নটা যত দূর যাচ্ছে, সেই ডিস্টেন্সে গিয়ে ইন্টেন্সিটিটা হাফ হয়ে যাবে। ক্লাসিক্যালি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, ইট ইজ সিম্পলি ভি ইন্টু ΔT। হ্যাঁ, ভি ইন্টু ΔT, এটাই হচ্ছে তোমার ডিস্টেন্স আফটার হুইচ দি ইন্টেন্সিটি অফ দি পায়ন বিম উইল বি হাফড। এবার যদি রিলেটিভিস্টিক্যালি জিনিসটাকে ক্যালকুলেট করা হয়, একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছ যে পায়ন বিমের ভেলোসিটি 0.8c, সো ইট ইজ ভেরি ক্লোজ টু দি স্পিড অফ লাইট। এক্ষেত্রে কিন্তু প্রবলেমটাকে আমাদের রিলেটিভিস্টিক অ্যাপ্রোচেই সলভ করতে হবে। নন রিলেটিভিস্টিক্যালি যদি আমরা সলভ করি, উই উইল নট গেট ভেরি অ্যাকিউরেট রেজাল্ট। এবং এই প্রবলেমটা দিয়ে ডেমনস্ট্রেটও করা যায় যে কতটা ডিফারেন্স হতে পারে। হ্যাঁ, দেখো কিভাবে আমরা ক্যালকুলেট করব। এই যে টাইম হাফ লাইফটা বলে দেওয়া রয়েছে, সেই হাফ লাইফটা কিন্তু এর যে রেস্ট অবস্থায়, রেস্ট অবজারভারের রেসপেক্টে যে ভ্যালুটা, সেইটাকে বলা আছে। যদি মোশনে থাকে, পায়ন বিমটা যদি মুভ করে, আমি ধরো ল্যাবরেটরি ফ্রেমেই রয়েছি, অবজারভার ইজ ইন দি ল্যাবরেটরি ফ্রেম।
অ্যান্ড দি পায়ন ইজ মুভিং উইথ সাম ভেলোসিটি ভি, তাহলে পায়নগুলো অবজারভারের রেসপেক্টে মুভিং। অবজারভারের রেসপেক্টে পায়ন যদি রেস্টে থাকতো তার হাফ লাইফ হতো ডেলটি, মুভিং অবস্থায় থাকলে ডেলটি জিরো, মুভিং অবস্থায় থাকলে তার হাফ লাইফ কত হবে ডেলটি জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো হোয়েন ইট ইজ ইন মোশন উইথ সাম স্পিড equal to 0.8 c, the half life of the pion will be measured to be 30 nanosecond, যেটা রেস্টে ছিল যখন আমরা 18 ন্যানোসেকেন্ড পাচ্ছিলাম ইন মোশন উইথ ভেলোসিটি উইথ স্পিড 0.8 c, the half life will appear as 30 nanosecond, হ্যাঁ 30 nanosecond হিসাবে অ্যাপিয়ার করবে। এটাই। এবার আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি, তাহলে এই সময়ে পার্টিকেলগুলো পায়নগুলো কত দূর যাবে, ভি ইন্টু ডেলটি। ভিটাকে ডেলটির সাথে মাল্টিপ্লাই করে দেখো, ভিটাকে যদি ডেলটির সাথে মাল্টিপ্লাই করে দেখো দেখতে পাবে ভ্যালুটা হচ্ছে 7.20 সেন্টিমিটার। বুঝতে পারছো, প্রায় ডাবলের কাছাকাছি হয়ে যাচ্ছে। যদি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে ক্যালকুলেট করতাম ডিস্টেন্সটা যা পেতাম, রিলেটিভিস্টিক অ্যাপ্রোচে ক্যালকুলেট করলে, রিলেটিভিস্টিক কনসিডারেশন নিয়ে ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছ ডিস্টেন্সটা অলমোস্ট ডাবলড হয়ে যায়। হ্যাঁ এটাই আর কি, জিনিসটাকে একটু অন্যরকম ভাবেও ক্যালকুলেট করা যেতে পারতো, টাইম ডাইলেশনের আইডিয়াটা দিয়েও জিনিসটাকে ক্যালকুলেট করা যেতে পারতো আর কি। সেইটা দেখো এখানে ডিসকাস করা রয়েছে। হ্যাঁ একই রকম ভাবেই জিনিসটাকে ক্যালকুলেট করা যেত, বাট লেন্থ কন্ট্রাকশনের আইডিয়াটা দিয়ে ক্যালকুলেট করা যেত আর কি। এটাই। আচ্ছা, এরপর এই স্পেস টাইম ইন্টারভাল নিয়ে যেগুলো বলা হচ্ছে, স্পেস টাইম মেজারমেন্ট নিয়ে যেগুলো বলা হচ্ছে, সেইগুলোর উপর বেস করে কিছু প্রবলেম, সেটা এই বইটার পরের চ্যাপ্টারটায় করা আছে, দেখবে চ্যাপ্টার 6-এ করা আছে। আমরা প্রথমেই 6.3 যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখব। দেখো এখানে কি বলা আছে, কোন একটা মিউ মেশন তার অ্যাভারেজ লাইফ টাইম বলে দেওয়া রয়েছে। মিউ মেশন এগেন দিস ইজ অ্যানাদার এলিমেন্টারি পার্টিকেল। এইরকম মিউ একটা এলিমেন্টারি পার্টিকেল, এর অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে 2 মাইক্রোসেকেন্ড। হ্যাঁ 2 মাইক্রোসেকেন্ড, দ্যাট ইজ ক্রিয়েটেড ইন দি আপার অ্যাটমসফিয়ার অ্যাট অ্যান এলিভেশন অফ 6000 মিটার। আপার অ্যাটমসফিয়ারে এরকম 6 কিলোমিটার উপরে কোথাও তৈরি হয়েছে। when it is created it has a velocity of 0.998 c, দেখতে পাচ্ছ it is much closer to the speed of light in free space, and it has the velocity in the direction toward the earth. আর্থের ডিরেকশনে এরকম একটা হাই ভেলোসিটি গেইন করেছে যখন এটা ক্রিয়েটেড হয়েছিল। সো হোয়াট ইজ দি অ্যাভারেজ ডিস্টেন্স when it will travel before decaying, এইটা ডিকে করার আগে কত দূর পর্যন্ত ট্রাভেল করবে, অ্যাজ ডিটারমাইন্ড বাই এন অবজারভার অন আর্থ। আর্থের কোন একটা অবজারভারের রেসপেক্টে এটা কতটা আসবে। ক্লাসিক্যালি ডিস্টেন্সটা আমরা খুব সহজে ক্যালকুলেট করে ফেলতে পারি, বাট ইউ সি এত হাই ভেলোসিটিতে আগেও যেটা ডিসকাস করলাম, ক্লাসিক্যাল রেজাল্টটা উইল ফার অ্যাওয়ে ফ্রম দি অ্যাকিউরেট রেজাল্ট। ক্লাসিক্যালি যদি ভ্যালুটা ক্যালকুলেট করতাম ভি ইন্টু ডেলটি, আগে একদম আগের প্রবলেমটাই, ভিটা তোমার 0.998 সি বলে দেওয়া রয়েছে, তাকে ডেলটি 2 মাইক্রোসেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা অ্যারাউন্ড 600 মিটার। বাট অ্যাকিউরেটলি যদি আমরা এটাকে ক্যালকুলেট করতে যাই, তাহলে ওই আগের আইডিয়াটা দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। আর্থের রেসপেক্টে কোনো অবজারভার সে কিন্তু তার হাফ লাইফটাকে ডিফারেন্টলি মেজার করবে। আর্থের রেসপেক্টে কোনো অবজারভার এই ইন্টারভ্যালটাকে বা হাফ লাইফটাকে কত ডিটেক্ট করবে, ডেলটি বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ডেলটি জানো, ভি জানো, সেইগুলোকে বসিয়ে দিলে যেটা পাবে এটাই হচ্ছে তোমার হাফ লাইফ অফ দি মিশনস অ্যাজ অবজার্ভড by an observer on earth. তাহলে with respect to the same observer, the distance traveled by the mu mission is simply v into delta। v into delta করলে যেটা হবে সেটাই একদম আগে যে জিনিসটা বললাম ঠিক সেরকম ভাবেই এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। এবার এইটা কি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে ক্যালকুলেট করতে বলা আছে, একদম ওই আগের প্রবলেমটাই। Consider an observer at rest with respect to the mu mission. mu mission এর রেসপেক্টে ধরে নাও অবজারভারটা রেস্টে আছে। সো হাউ ফার উইল হি মেজার দি আর্থ টু অ্যাপ্রোচ হিম। যদি আমি মিউ মেশনের ফ্রেমে রেস্টে থাকতাম, কোন একটা অবজারভার যদি মিউ মেশনের ফ্রেমে রেস্টে থাকতো, তাহলে কি দেখতো যে আর্থটা তার দিকে অ্যাপ্রোচ করে যাচ্ছে। So how far will the earth to approach him before mu mission disintegrates?
আমি যদি রেস্টে থাকি, মিউ মেশনের রেসপেক্টে যদি রেস্টে থাকি, তাহলে আমার রেসপেক্টে মিউ মেশনের হাফ লাইফটা কত হবে? আমার রেসপেক্টে মিউ মেশনের হাফ লাইফটা এই যে রেস্ট অবস্থায় যে হাফ লাইফ সেটার সাথে সমান 2 মাইক্রোসেকেন্ড, এইটার সাথেই সমান। আমার রেসপেক্টে মানে এই যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটাও একই রকম ভি। তাহলে আমার রেসপেক্টে অ্যাট রেস্ট যদি বলি, অ্যাট রেস্ট যে লেন্থটা ট্রাভার্সড হয় সেই লেন্থটা কত? সেই লেন্থটা হচ্ছে 599 মিটার। 599 মিটার determined by an observer at rest with respect to mu meson. The distance traveled by the earth is simply this. However, this distance will appear as contracted. আমি যখন এই মিউ মেশনের রেসপেক্টে দেখছি আর্থের মোশনটাকে, আমি কি দেখবো? আর্থের মোশনটা কন্ট্রাক্টেড হিসাবে অ্যাপিয়ার করবে। The initial distance L to the earth, however, is shortened because of the Lorentz contraction. এখানে তাহলে কন্ট্রাক্টেড লেন্থ যেটা পাবো সেটা কত? L0 into root over of 1 minus v square by c square হয়। L0 is 599 মিটার, সেই ভ্যালুটাকে বসিয়ে দাও to obtain the value as 379 মিটার। So an observer on the mu meson determines that on an average it will reach the earth in agreement with result of problem 6.3। একদম আগের প্রবলেমে যেটা পাওয়া গিয়েছিল রেজাল্টটা, সেটার সাথে একই রকম হবে। এটাই। এরপর আরেকটা প্রবলেম দেখো, প্রবলেম 6.8। 6.8 এটা কি বলা আছে? সাপোজ অ্যান অবজারভার ও ডিটারমাইন্স দ্যাট, এটা ওই তোমার সাইমালটেনিটি বা অর্ডার অফ ইভেন্টস এইটার উপর বেস করে একটা প্রবলেম। একটা অবজারভার দুটো ইভেন্টকে করছে, ডিটারমাইন করছে, যেটা যে দুটো ইভেন্ট কিনা এত মিটার দূরে রয়েছে আর অকার 2 সেকেন্ড অ্যাপার্ট। বুঝতে পারছো, এখানে কিন্তু ইভেন্ট দুটো সেপারেটেড ইন স্পেস টাইম। এদের একটা স্পেশাল সেপারেশন রয়েছে, সেই স্পেশাল সেপারেশনটা হচ্ছে 3.6 ইন্টু 10⁸ মিটার। আর টাইম সেপারেশনটা কত? টাইম সেপারেশনটা হচ্ছে 2 সেকেন্ড। ওকে, হোয়াট ইজ দ্য প্রপার টাইম ইন্টারভ্যাল বিটুইন দ্য অকারেন্স অফ দিস টু ইভেন্টস? এই দুটো ইভেন্টের মধ্যে প্রপার টাইম ইন্টারভ্যালটা কত? প্রপার টাইম ইন্টারভ্যালটা কে কিভাবে ডিফাইন করা হচ্ছে? প্রপার টাইম ইন্টারভ্যালটাকে ডিফাইন করা হচ্ছে, দেখো কিভাবে। এই যে ধরো দেয়ার এক্সিস্ট এ সেকেন্ড অবজারভার ও প্রাইম who is moving relative to the first observer who will determine the two events occur at the same special location. যদি দুটো ইভেন্ট একই স্পেশাল লোকেশনে অকার করে তবেই কিন্তু আমরা সেই ইন্টারভ্যালটাকে প্রপার টাইম ইন্টারভ্যাল বলবো। হ্যাঁ, প্রপার টাইম ইন্টারভ্যাল বলতে বোঝায়, প্রপার টাইম ইন্টারভ্যাল বলতে বোঝায় যে ইভেন্টস আর অকারিং অ্যাট দি সেম পজিশন। প্রপার টাইম ইন্টারভ্যাল বলতে বোঝায় যে মানে ইভেন্টস আর অকারিং অ্যাট দি সেম পজিশন। হোয়ারএজ প্রপার স্পেস ইন্টারভ্যাল বলতে কি বোঝায়? প্রপার স্পেস ইন্টারভ্যাল বলতে বোঝায় যে ইভেন্টস আর অকারিং সাইমালটেনিয়াসলি। প্রপার টাইম ইন্টারভ্যাল বলতে বোঝায় যে ইভেন্টস অকারিং অ্যাট সেম পজিশন। প্রপার স্পেস ইন্টারভ্যাল বলতে বোঝায় যে ইভেন্টস অকারিং অ্যাট দি সেম ইনস্ট্যান্ট অকার্স, ইভেন্টস অকার সাইমালটেনিয়াসলি। ওকে, তো ধরা যাক যে ও প্রাইম কোনো একটা অবজারভার রয়েছে, হি ইজ দি সেকেন্ড অবজারভার। সেকেন্ড অবজারভার এমন একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে উইথ রেসপেক্ট টু ফার্স্ট অবজারভার ও, যাতে করে হি ডিটারমাইন্স টু ইভেন্টস অকার অ্যাট দি সেম স্পেশাল লোকেশন। তাহলে সে যে টাইম ইন্টারভ্যালটা মাপবে সেটাই প্রপার টাইম ইন্টারভ্যাল। ও প্রাইম যে টাইম ইন্টারভ্যালটা মাপবে সেটাই প্রপার টাইম ইন্টারভ্যাল। দি প্রপার টাইম ইন্টারভ্যাল বিটুইন টু ইভেন্টস ইজ দি টাইম ইন্টারভ্যাল মেজার্ড বাই দিস অবজারভার ও প্রাইম। ডিনোটিং দি টু ইভেন্টস এ অ্যান্ড বি, আমরা দুটো ইভেন্ট এ আর বি দিয়ে যদি ডিনোট করতাম, জেনারেল লোরেন্জ ট্রান্সফরমেশনে দেখেছি এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম ইকালস টু দিস। এবার এক্স বি মাইনাস এক্স এ এইটা বলে দেওয়া রয়েছে 3.6 ইন্টু 10⁸। আচ্ছা, ভিটা কিন্তু আমরা জানি না, হ্যাঁ, ভিটা আমাদের বের করতে হবে। ইনফ্যাক্ট টিবি মাইনাস টি এ এইটা বলে দেওয়া রয়েছে 2 সেকেন্ড। এখান থেকে যদি আমরা এই এক্স বি আর এক্স এ এই দুটোকে সমান করতাম, যেটা বললাম যে কন্ডিশনটা কি, প্রপার টাইম ইন্টারভ্যাল কখন বলবো? কোন একটা রেসপেক্টে, কোন একটা অবজারভারের রেসপেক্টে দুটো ইভেন্ট, কোন একটা ইন্টারভ্যাল, টাইম ইন্টারভ্যালকে প্রপার ইন্টারভ্যাল বলা হবে যদি সেই অবজারভারের রেসপেক্টে দুটো ইভেন্টই একই পজিশনে হয়। অর্থাৎ ও প্রাইমের রেসপেক্টে এই এ আর বি
এদের ইন্টারভাল টাইম ইন্টারভালটাকে প্রপার টাইম ইন্টারভাল বলা হবে যদি ও প্রাইমের রেসপেক্টে দুটো ইভেন্ট একই জায়গাতে হয়, এক্স বি প্রাইম ইকালস টু এক্স এ প্রাইম হয়। এটাকে 0 করে দাও, এই ইকুয়েশনটাকে সলভ করে ভিটা বলে দাও কত, দ্যাট ইজ 0.6। এবার ইউ ক্যান ক্যালকুলেট দি ডিফারেন্স টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম। ও প্রাইম দুটো ইভেন্টকে কিভাবে অবজার্ভ করছে, দুটো ইভেন্টকে অবজার্ভ করছে অ্যাজ এক্স বি প্রাইম টিবি প্রাইম, আর একটা ইভেন্ট হচ্ছে এক্স এ প্রাইম টি এ প্রাইম। তাহলে প্রপার ইন্টারভ্যালটা কত, প্রপার টাইম ইন্টারভ্যালটা টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম, টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম। এগেন ইউজ লোরেন্স ট্রান্সফরমেশন, এখান থেকে দেখো টিবি মাইনাস টি এটা 2 সেকেন্ড, এক্স বি মাইনাস এক্স এ বলে দেওয়া রয়েছে অ্যাজ 3.6 into 10⁸. Now you put the value of v as 0.6 c to obtain the proper interval as 1.6 second. এটাই হচ্ছে প্রপার ইন্টারভাল। হ্যাঁ, আমরা অন্যরকম ভাবেও করতে পারতাম ইনফ্যাক্ট, যদি ভেলোসিটিটা জেনে যাই, যে দেখলাম আমি ভেলোসিটিটা জেনেই গেছি, তাহলে ডেল টি জিরো ইকালস টু ডেল টি ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ডেল টি জিরোটা যদি প্রপার ইন্টারভাল হয় তাহলে এটা ডেল টি ইন্টু রুট ওভার অফ দিস, দ্যাট ইজ 1.6 সেকেন্ড। একই রকম ভাবে অন্যরকম ভাবে একই রেজাল্ট পাওয়া যেত। হয়েছে। এরপর আরেকটা প্রবলেম দেখো, just a minute. প্রবলেম নাম্বার 6.21। এটা মোটামুটি ভাবে আমরা করেই এসেছি, ইনফ্যাক্ট আমরা লোরেন্স ট্রান্সফরমেশন করার সময় এই জিনিসটা দেখে এসেছিলাম। ইউ রিমেম্বার দি ইকুয়েশন অফ এ স্ফেরিক্যাল ওয়েভ পালস। একটা স্ফেরিক্যাল ওয়েভ পালস, একটা স্ফেরিক্যাল ওয়েভলেটকে লাইটের একটা স্ফেরিক্যাল ওয়েভলেটকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, ডেসক্রাইব করতে পারি বাই দি ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার টি স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়ালস টু 0। এরকম ভাবে আমরা স্ফেরিক্যাল ওয়েভ পালসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই যেটা বলা হয়েছিল প্রথমে যে এস আর এস প্রাইম এদের অরিজিন দুটো কোইনসাইড করে থাকে, ও আর ও প্রাইম কোইনসাইড করে থাকে অ্যাট টাইম টি ইকুয়ালস টু টি প্রাইম ইকুয়ালস টু 0। এবার এই অবস্থায় যদি এখান থেকে একটা মানে এখানে যদি তোমার কোন একটা পয়েন্ট সোর্স অফ লাইট থাকতো, সেইটা কি স্ফেরিক্যাল ওয়েভলেটকে এমিট করতো। যদি আমরা এস ফ্রেমের রেসপেক্টে দেখি, টি টাইমে হোমোজিনিয়াস, স্পেসটা হোমোজিনিয়াস আইসোট্রপিক, টি টাইমে পালসটা কত দূর প্রসিড করবে বাই এ ডিস্টেন্স সি টি, তাহলে ইকুয়েশন অফ দি স্ফেরিক্যাল ওয়েভ পালস ইন এস ফ্রেম উড বি মেজার্ড অ্যাজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার টি স্কোয়ার। অন দি আদার হ্যান্ড আমি যদি এটা এস প্রাইম ফ্রেমে দেখতাম, এস প্রাইম ফ্রেম থেকে দেখলে কি হতো, এস প্রাইম ফ্রেম থেকে দেখলে হতো এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। তো এখানে এইটাই দেখাতে বলেছে যে লোরেন্স ট্রান্সফরমেশনটা ইউজ করে দেখাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ সেম অ্যাজ এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। ইনফ্যাক্ট একটু যদি রিকল করো, আমরা এই জিনিসটাকে ধরে নিয়েই কিন্তু লোরেন্স ট্রান্সফরমেশনটা ডিরাইভ করেছিলাম। এই জিনিসটা ধরে নিয়ে লোরেন্স ট্রান্সফরমেশনটা ডিরাইভ করেছিলাম। কাজে লোরেন্স ট্রান্সফরমেশনটা যদি ইউজ করি, দেয়ার ইজ নো সারপ্রাইজ, উই উইল হ্যাভ দি সেম এক্সপ্রেশন। হ্যাঁ, তাহলে এই ওয়েভ পালসটার ইকুয়েশন এস প্রাইম ফ্রেমে কেমন হবে, এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। এইটাই। আরেকটা প্রবলেম এখানে আছে, সেটাও একটা ভালো প্রবলেম। এটা পরে ইনফ্যাক্ট আমরা যখন ফোর ডাইমেনশনাল স্পেস টাইম ইন্টারভাল পড়বো সেখানে এটা দেখাবোই। টু ডাইমেনশনে কোন একটা ইন্টারভ্যালকে আমরা কিভাবে বোঝাই, স্পেসে ধরো এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে দুটো পজিশনের মধ্যে যে সেপারেশন সেটাকে আমরা কিভাবে বলি, রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার, তাই তো। ডিফারেন্সিয়াল নোটেশন এটা আমরা কিভাবে বলতে পারি, রুট ওভার অফ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। একই রকম ভাবে যদি জিনিসটাকে থ্রি ডাইমেনশনে ডিফাইন করতাম তাহলে কি হতো, ইট উড বি রুট ওভার অফ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। ইনফ্যাক্ট এখানে কিন্তু আমরা ফোর ডাইমেনশনের আইডিয়া পেয়েছি, টাইমটা ইজ অ্যান অ্যাডিশনাল ডাইমেনশন। এরকম কোনো একটা দুটো ইভেন্টের মধ্যে যে ইন্টারভ্যাল, হ্যাঁ, সেটাকে স্পেস টাইম ইন্টারভ্যাল বলা হয়। দুটো ইভেন্টের মধ্যে যে ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালটা নট নেসেসারিলি ইন দি টাইম ডোমেইন অর ইন দি স্পেস ডোমেইন, এটা হচ্ছে
4 ডাইমেনশনাল ইন্টারভ্যাল, হ্যাঁ, ইন্টারভ্যাল ইন 4 ডাইমেনশন, সেইটা যদি ডি টাও হয়, 4 ডাইমেনশনে কোনো দুটো ইভেন্টের মধ্যে ইন্টারভ্যাল যদি ডি টাও হয়, তাহলে ডি টাও স্কোয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার। এইটা দেখানো যায় যে ইন লোরেঞ্জ ট্রান্সফরমেশন ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার, এই 4 ডাইমেনশনাল ইন্টারভ্যালটা আনচেঞ্জ থাকে। অর্থাৎ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার, এই জিনিসটাকে আমি এস ফ্রেমের রেসপেক্টে দেখি বা এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে দেখি, একই রকম হবে। আরো পরিষ্কার করে ম্যাথামেটিক্যালি যদি বলতে হয়, দেখো জিনিসটাকে এইরকম ভাবে বলে দেওয়া রয়েছে, ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স প্রাইম স্কোয়ার প্লাস ডিওয়াই প্রাইম স্কোয়ার প্লাস ডিজেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিটি প্রাইম স্কোয়ার। ওকে, এটা বেসিক্যালি কি ইন্টারভ্যাল ডিটাও তার স্কোয়ার অ্যাজ অবজার্ভ উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, আর এইটা হচ্ছে সেম ইন্টারভ্যাল বাট অ্যাজ অবজার্ভ উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম। তো আমরা এই রিলেশনগুলো তো জানি, ডিএক্সটা জানি কিভাবে ডিএক্স প্রাইম ডিটি প্রাইমের সাথে রিলেটেড, জাস্ট ইউজ সিম্পল লোরেন্জ ট্রান্সফরমেশন। দেখো এখানে লোরেন্জ ট্রান্সফরমেশনটাকে ইউজ করা রয়েছে। একইভাবে ডিটিটা ডিটি প্রাইম ডিএক্স প্রাইমের সাথে কিভাবে রিলেটেড সেটাও আমরা জানি, ডিওয়াই আর ডিওয়াই প্রাইম একই জিনিস, ডিজেড আর ডিজেড প্রাইম একই জিনিস। তাহলে এই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার প্লাস ডিটি স্কোয়ার, এইগুলোকে যদি আমরা অ্যালজেব্রিক্যালি প্রসিড করি, উই উইল হ্যাভ অ্যাট দি এন্ড dx prime square plus dy prime square plus dz prime square minus c square dt prime square। এটাই, হ্যাঁ। তারপর আরেকটা প্রবলেম এখানে দেওয়া রয়েছে, সেটা ওই প্রথম দিকেই বলছিলাম যে this is basically equation, wave equation in 3 dimension। ম্যাক্সওয়েলস ওয়েভ ইকুয়েশন তোমাদের মনে আছে হয়তো, del 2 phi equals to 1 by c square del 2 phi del t2। যদি জিনিসটাকে এরকম ভাবে দেখা হয়, 3 ডাইমেনশন স্পেসে দেখা হয়, 3 ডাইমেনশনাল স্পেসে যদি দেখা হয়, ইকুয়েশনটা কেমন হবে, del 2 phi del x2 plus del 2 phi del y2 plus del 2 phi del z2 minus c square del 2 phi del t2 ইকুয়াল টু 0। মানে খুব সিম্পল ভাবে দেখার জন্য তুমি এই দুটো টার্মকে বাদও দিতে পারো, একটা 1 ডাইমেনশনাল ওয়েভের কথা ভাবতে পারো। একটা 1 ডাইমেনশনাল ওয়েভের ইকুয়েশন হচ্ছে del 2 phi del x2 minus 1 by c square del 2 phi del t2 ইকুয়ালস টু 0। তোমরা যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করো, অর্থাৎ এক্সটাকে এক্স প্রাইম টিটাকে টি প্রাইম এইটা দিয়ে রিপ্লেস করো, তাহলে দেখবে ওয়েভ ইকুয়েশনের ফর্মটা কিন্তু del 2 phi del x প্রাইম স্কোয়ার মাইনাস 1 বাই সি স্কোয়ার del 2 phi del t প্রাইম স্কোয়ার এইরকম ফর্মে নেই, চেঞ্জ করে যাচ্ছে। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম লোরেন্জ ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এর আন্ডারে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আন্ডারে ওয়েভ ইকুয়েশনটা ইনভ্যারিয়েন্ট থাকে না, সেইটাকে প্রমাণ করা যায়। অন দি আদার হ্যান্ড, আমি যদি 1 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটা ট্রান্সফরমেশনটা দেখি আন্ডার লোরেঞ্জ ট্রান্সফরমেশন, তাহলে দেখতে পাবো এইটা ইনভ্যারিয়েন্ট থাকছে। del 2 phi del x2 minus 1 by c square del 2 phi del t2 equals to 0 ইকুয়েশনটা একই রকম হবে s প্রাইম ফ্রেমে, অর্থাৎ del 2 phi del x প্রাইম স্কোয়ার মাইনাস 1 by c square del 2 phi del t প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে যদি x প্রাইম আর t প্রাইম কে x আর t এর সাথে রিলেট করি বাই লোরেঞ্জ ট্রান্সফরমেশন। সেই অ্যালজেব্রাটা এখানে কষে দেওয়া রয়েছে আর কি, হ্যাঁ, দেখতে পারো। এটাও খুব ভালো একটা প্রবলেম। একটা জিনিস আমি মিস করে গেলাম ইন দি কনটেক্সট অফ লেন্থ কন্ট্রাকশন। হ্যাঁ, লেন্থ কন্ট্রাকশনের ক্ষেত্রে একটা জিনিস আমি মিস করে গেলাম। ধরো একটা কিউবিক্যাল অবজেক্ট, হ্যাঁ, একটা কিউবিক্যাল অবজেক্ট যার লেন্থগুলো হচ্ছে এল, তিনটে সাইডই ন্যাচারালি এল, এরকম একটা কিউবিক্যাল অবজেক্ট ধরো মুভ করে যাচ্ছে, তাহলে এই অবজেক্টটার ভলিউমটা কেমনভাবে চেঞ্জ করবে? এটাও খুব সহজে করে ফেলা যায়। একটা কিউবিক্যাল অবজেক্ট যদি এটা রেস্টে থাকতো, তাহলে তার ভলিউমটা কত হতো, এল কিউব। বাট এইটা যদি মুভ করে, খেয়াল করে দেখো, তার ওয়াই আর্ম বা জেড আর্ম এইগুলোর লেন্থটা আনচেঞ্জ থাকবে, বাট এক্স আর্মের যে লেন্থটা সেইটা কন্ট্রাক্টেড হবে। সেইটা কত হবে, এল ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে মুভিং অবস্থায় যদি আমরা এর ভলিউমটাকে মেজার করি, মুভিং অবস্থায় ভলিউমটা মেজার করলে কত হবে,
ইট উইল বি এল কিউব ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই জিনিসটা হবে। ইনফ্যাক্ট পরে আমরা যখন রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশন দেখাবো, সেই আইডিয়াটা দিয়ে তোমরা এই ডেন্সিটিটাও ক্যালকুলেট করতে পারো। এটাই আর কি। বলো এখান পর্যন্ত যেইগুলো বললাম সেইগুলো নিয়ে কোনো ডিসকাশন থাকলে। হ্যালো, এগুলো নিয়ে কোনো ডিসকাশন থাকলে বলো, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম আমি। ওকে, আমরা আগের দিনকে যে রিলেটিভিস্টিক ভেলোসিটি অ্যাডিশন থিওরেম এইটা ডিসকাস করছিলাম, সেইটা আরেকটু আমি রিভিউ করি। এরকম কোথাও একটা বলা হয়েছে, এই যে এইখানটাতে বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে দেয়ার ইজ এ প্যাসেঞ্জার হুইচ অন দি ট্রেন and moving with some speed u prime with respect to train. Now with respect to a observer in the ground frame, if he measure the velocity of the passenger as u, then u will be equal to u prime plus v by 1 plus u prime v by c square, যেটাকে আমরা আইনস্টাইন ভেলোসিটি অ্যাডিশন থিওরেম হিসাবে পড়ে এসেছিলাম। আমরা এটা ডিসকাস করেছি ফার্দার যে কখন এটা গ্যালিলিয়ান বা নিউটনিয়ান ভেলোসিটি অ্যাডিশন থিওরেমের সাথে মার্জ করবে, কোইনসাইড করবে, এগ্রি করবে ফর ইউ প্রাইম অর ভি প্রাইম মাচ মাচ স্মলার দেন সি। আরেকটা জিনিস আমরা এখানে দেখেছিলাম যে যদি ইউ প্রাইমটা সি এর সাথে সমান হয়, ইউ প্রাইমটা যদি সি এর সাথে সমান হয়, অর্থাৎ প্যাসেঞ্জারটা যদি তোমার সে লাইট হতো, তাহলে তার স্পিডটা কত, সি, লাইটের স্পিডটা সি অ্যাজ মেজার্ড উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম। আমরা যদি এই থিওরেমটা ফেলে দেখি, দেখব যে সেই স্পিডটাকে এস ফ্রেমের রেসপেক্টে মাপলেও একই ভ্যালু পাওয়া যাবে সি। অর্থাৎ এই জিনিসটা কনসিস্টেন্ট উইথ আইনস্টাইনস সেকেন্ড পোস্টুলেট দ্যাট দি স্পিড অফ লাইট ইজ সেম in all inertial speed of light in free space is same in all inertial frame. সেটা স্বাভাবিক, তার কারণ পুরো জিনিসটাই কনসিকুয়েন্স অফ লোরেন্স ট্রান্সফরমেশন, এবং লোরেন্স ট্রান্সফরমেশনটা এই দিয়ে পোস্টুলেটগুলোর ওপর বেস করে এক্সপ্লেন করা যায়। এখন এরপরে বোধহয় আমি একটু ডিসকাস করেছিলাম যে যদি আমরা এখানে ভেলোসিটি অ্যাডিশন থিওরেমটায় খুব সিম্পল একটা কেস নিয়েছিলাম, প্যাসেঞ্জারের ভেলোসিটি আর ফ্রেমের ভেলোসিটি একই ডিরেকশনে নেওয়া হয়েছিল। ইউ প্রাইমটা এক্স অ্যাক্সিস বরাবরই ডিরেক্টেড ছিল, ইউ প্রাইমটা এক্স অ্যাক্সিস বরাবর ডিরেক্টেড ছিল, কমন এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর ডিরেক্টেড ছিল। এখন যদি এই ভেলোসিটিটা কোনো আরবিটারি ডিরেকশনে হয়, আমরা ভেলোসিটিটাকে যদি ইউ প্রাইম ভেক্টর দিয়ে ডিনোট করি, তাহলে এস ফ্রেমের রেসপেক্টে সেই ইউ ভেক্টরটা কিভাবে অ্যাপিয়ার করবে, ভেক্টরটার কম্পোনেন্টগুলো কি কি হবে। ধরা যাক এস প্রাইম ফ্রেমে প্যাসেঞ্জারের ভেলোসিটিটা হচ্ছে সাম ইউ প্রাইম, যার তিনটে কম্পোনেন্ট ইউএক্স প্রাইম, ইউআই প্রাইম আর ইউজেড প্রাইম। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই কম্পোনেন্টগুলো এস ফ্রেমে কেমন হয়, গ্রাউন্ড ফ্রেমে কোনো একজন অবজারভার দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে কেমন হয়, সেইগুলোকে ক্যালকুলেট করা। এক্স কম্পোনেন্টটা কত হবে সেটা তো সিম্পলি আমরা ক্যালকুলেট করে ফেলতেই পারলাম, দেখিয়ে এলাম, ux equal to ux prime plus v by 1 plus ux prime v by c square, এটাই হবে। এখন uy prime এই ভ্যালুটা কেমন হবে, এইটাকে ক্যালকুলেট করা যায়। কিভাবে ক্যালকুলেট করতে পারি, ক্যালকুলেট করা যায় এরকম ভাবে, ধরো তোমার প্যাসেঞ্জারটা মুভ করছে ওয়াই ডিরেকশনে, তার পজিশনটা সে y1 প্রাইম থেকে y2 প্রাইম হলো ওভার দি টাইম ইন্টারভাল t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। হ্যাঁ, প্যাসেঞ্জারটা তোমার t1 প্রাইম টাইমে y1 প্রাইম পজিশনে ছিল,
t2 প্রাইম টাইমে y2 প্রাইম পজিশনে গেছে, তাহলে হোয়াট ইজ দি ভেলোসিটি, y কম্পোনেন্ট অফ ভেলোসিটি as measured with respect to s prime frame, that is simply del y prime by del t prime, del y prime by del t prime, অর্থাৎ y2 প্রাইম মাইনাস y1 প্রাইম বাই t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। ফাইন, আমরা লোরেন্স ট্রান্সফরমেশন করেছি, এখানে কিন্তু ভি যে ভেলোসিটিটা এস আর এস প্রাইমের মধ্যে যে ভেলোসিটি, ট্রেনের যে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার ইন দি গ্রাউন্ড ফ্রেম, সেইটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবরই রয়েছে। তাহলে ওয়াই কোঅর্ডিনেট গুলোর কোনো চেঞ্জ হবে না, y2 প্রাইমটা y2 এর সাথে সমান, y1 প্রাইমটা y1 এর সাথে সমান। ওকে, বাট টাইমগুলো কিন্তু চেঞ্জ করে যাবে। আমরা টাইম ইন্টারভ্যালের চেঞ্জটা দেখেছি কেমন হয়, t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ইজ সিম্পলি t2 মাইনাস t1 মাইনাস x2 মাইনাস x1 ইন্টু v বাই c স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। এই যে রিলেশনটা, এই রিলেশনটা ফলোজ ফ্রম লোরেন্স ট্রান্সফরমেশন, মনে করতে পারছো। t2 মাইনাস t1 এইটাকে আমি ডেল টি দিয়ে ডিনোট করলাম, x2 মাইনাস x1 এটাকে ডেল x দিয়ে ডিফাইন করলাম, হ্যাঁ, আর এখানে যেটা t2 প্রাইম মাইনাস t1 প্রাইম রয়েছে সেটাকে ডেল টি প্রাইম দিয়ে ডিনোট করলাম। তাহলে ডেল টি প্রাইম সমান ডেল টি মাইনাস ডেল এক্স ভি বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ডেল ওয়াই প্রাইম বাই ডেল টি প্রাইম এটা যদি ক্যালকুলেট করি, ডেল ওয়াই প্রাইমটা ইজ নাথিং বাট ডেল ওয়াই। ডেল ওয়াই প্রাইমটা এখানে যেটা ডেল ওয়াই প্রাইম লেখা হয়েছে সেটা দেখো ডেল ওয়াই এর সাথে সমান, বিকজ y2 প্রাইম ইকুয়াল টু y2 মাইনাস y1 প্রাইম ইকুয়াল টু y2 মাইনাস y1। এবার ডেল টি প্রাইমের এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এইটা দিয়ে রিপ্লেস করে দাও। এর ডিনোমিনেটরে যেটা আছে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা এই এক্সপ্রেশনের নিউমারেটরে চলে যাবে, ডিনোমিনেটরে তাহলে এইটা পড়ে থাকবে। এখান থেকে আমরা যদি ডেল টি কমন নিই কি পাবো, নিউমারেটরে লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল টি, আর ডিনোমিনেটরে লিখতে পারি অ্যাজ 1 minus del x by del t into v by c square. So what is del x del t? Del x del t is the velocity, x component of velocity with respect to s frame. S frame এর রেসপেক্টে x component of velocity of the passenger. del y del t টা কি? del y del t টা হচ্ছে y component of the velocity of the passenger with respect to s frame with respect to ground observer. হয়েছে, সেই ডেল ওয়াই ডেল টিটাকে যদি ইউ ওয়াই দিয়ে ডিনোট করা হয়, ডেল ওয়াই প্রাইম ডেল টি প্রাইমকে ইউ ওয়াই প্রাইম দিয়ে ডিনোট করা হয়, তাহলে আমরা ইউ ওয়াইটাকে ইউ ওয়াই প্রাইমের সাথে রিলেট করে ফেলতে পারবো। একদম সিমিলার একটা অ্যাপ্রোচ ফলো করতে পারি। দেখতে পাচ্ছ ওয়াই বা জেড মোশনটা একদম একই রকম, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটির মধ্যে যেমন রিলেশন, সিমিলার একটা রিলেশন এক্সিস্ট করবে জেড কম্পোনেন্ট অফ মোশনের জন্য। এখানে আমরা ইউআই প্রাইমটাকে ইউআই এর সাথে রিলেট করেছি, ইনভার্স ট্রান্সফরমেশনটা করা যেত, কিছুই নয়, বলেছি কি করতে হবে সেক্ষেত্রে তোমাকে বেসিক্যালি এই ইউএক্সটাকে মাইনাস ইউএক্স প্রাইম দিয়ে রিপ্লেস করতে হবে, আর ইউআইটাকে ইউআই প্রাইম দিয়ে রিপ্লেস করতে হবে, করলে এইরকম একটা পেয়ে যাবে এক্সপ্রেশন। তুমি এটাকে অ্যালজেব্রিক্যালিও প্রসিড করতে পারো, নো প্রবলেম, করলে এইরকম একটা এক্সপ্রেশন হবে আর কি, ইউআই ইকুয়ালস টু দিস। একইভাবে ইউ জেডটা যদি ক্যালকুলেট করি তাহলে এরকম হবে। অর্থাৎ এটা কি একটা টেবিলে দেখবে সামারাইজ করা রয়েছে, যে টেবিলটা তোমাদের হোয়াটসঅ্যাপে করে পাঠিয়েছিলাম। কোন একটা অবজেক্টের ভেলোসিটি এস প্রাইম ফ্রেমে হচ্ছে ইউএক্স প্রাইম ইউআই প্রাইম ইউজেড প্রাইম, আর অন্য আর একটা ফ্রেমে ভেলোসিটি সেম ভেলোসিটির কম্পোনেন্টগুলো হচ্ছে ইউএক্স ইউআই ইউজেড। এই দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভেলোসিটি অ্যাডিশন থিওরেমটা এরকম ভাবে লিখে ফেলা যায়। এখানে তোমার ট্রান্সফরমেশন, এখানে ইনভার্স ট্রান্সফরমেশন, একই জিনিস, জাস্ট যদি ইউএক্স আর ভি দেওয়া থাকে তাহলে ইউএক্স প্রাইম বের করে ফেলতে পারো। অন দি আদার হ্যান্ড যদি ইউএক্স প্রাইম আর ইউএক্স দেওয়া থাকে, ইউএক্স প্রাইম আর ভি দেওয়া থাকে, তাহলে তুমি ইউএক্সটা বের করতে পারো। এটাই, এইটার উপর বেস করেও কিছু প্রবলেম আছে দেখবে পরের চ্যাপ্টারটায়, রিলেটিভিস্টিক ভেলোসিটি ট্রান্সফরমেশন। ওখানে যে ফর্মুলাগুলো দেখেছো সেই ফর্মুলাগুলোই বেসিক্যালি এখানে লেখা আছে। ডপলার এফেক্টটা আলাদা করে সিলেবাসে বলা নেই, তোমরা চাইলে দেখতেই পারো। এইরকম ধরো একটা প্রবলেম, এই যে এখানে যে প্রবলেমটা দেওয়া রয়েছে, rocket A travels to the right and rocket B travels to the left with velocities 0.8 c and 0.6 c respectively relative to the earth. What is the velocity of the rocket A measured from rocket B?
রকেটের ভেলোসিটিটা যদি রকেট বি এর রেসপেক্টে মেজার করা হয় তাহলে কত মেজার করা হবে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু দুটো অবজেক্টেরই ভেলোসিটিটা তোমার আর্থের রেসপেক্টে বলে দেওয়া রয়েছে। হ্যাঁ, আর্থের রেসপেক্টে দুটো অবজেক্টের ভেলোসিটি বলে দেওয়া রয়েছে। তোমাকে বেসিক্যালি একটা রকেটের রেসপেক্টে আরেকটা রকেটের ভেলোসিটি কত এইটা বের করতে হবে। তাহলে ফ্রেমগুলোকে আইডেন্টিফাই করতে পারছো কি? আমি যদি ভেলোসিটি অফ রকেট এ মেজার্ড ফ্রম বি, বি এর রেসপেক্টে আমি এর ভেলোসিটিটাকে মেজার করতে চাইছি, বি এর রেসপেক্টে এর ভেলোসিটিটাকে মেজার করতে চাইছি, তাহলে প্রবলেমটা এখন কেমন? ধরো আর্থটা হচ্ছে তোমার এস ফ্রেম, আর্থটা হচ্ছে এস ফ্রেম, বি রকেটটা হচ্ছে এস প্রাইম ফ্রেম, আর এ রকেটটা হচ্ছে তোমার ওই এ প্যাসেঞ্জারটা। হ্যাঁ, এ রকেটটা হচ্ছে প্যাসেঞ্জার, বি রকেটটা হচ্ছে তোমার ট্রেনটা, আর যে এস আর্থ ফ্রেমটা বলছি সেটা এস ফ্রেম বা তোমার ওই এতে যে রয়েছে সেই অবজারভার। এবার জাস্ট এই ফর্মুলাতে ফেলে দাও, ইউএক্স প্রাইম সমান ইউএক্স মাইনাস ভি বাই 1 মাইনাস ইউএক্স ইন্টু ভি বাই সি স্কোয়ার। এখানে ভি ভ্যালুটাকে বসিয়ে দাও। ভি ভ্যালুটা দেখো এই যে একটা কোন দিকে যাচ্ছে রাইটে আর একটা লেফটে, তাহলে একটাকে যদি প্লাস বলি আর একটা মাইনাস হবে। ভি ইকালস টু মাইনাস 0.6 নিয়ে নাও, নিয়ে বসিয়ে দাও। ভ্যালুটা দেখো 0.946 ইন্টু সি, এইটার সাথে সমান হবে। তো ন্যাচারালি যদি উল্টোটা বলতাম তাহলে মাইনাস 0.946 ইন্টু সি হতো আর কি। এইরকম আইডিয়ার ওপর বেস করে কিছু প্রবলেম আছে, সেইগুলো এখান থেকে দেখতে পারো। একটা প্রবলেম বোধহয় আমি ওই বলছিলাম ফিজুস এক্সপেরিমেন্ট, যে প্রবলেমটা ওই ড্র্যাগ কোএফিসিয়েন্টের রেসপেক্টে, সেইটা আমি পড়াইনি, এটা তোমরা একটু দেখে নিও আর কি। এটা এই ভেলোসিটি অ্যাডিশন থিওরেম দিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া যায়। এইটাই, আমি আসছি একটু পরে আর কি, থাকো এখানে, আমি আসছি একটু পরে।